বাংলাদেশের উত্তরাঞ্চল সহ ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে সাঁওতালরা বসবাস করে আসছে বহু যুগ ধরে। সাঁওতালরা প্রকৃতি নির্ভর কৃষিজীবী জাতি, যাদের জীবন ভূমির সঙ্গে গভীরভাবে জড়িত। ভূমি হারানোর আশঙ্কাই তাদের ইতিহাসে বারবার সংগ্রামের জন্ম দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ইতিহাস হল সিধু কানুর নেতৃত্বে 1855 থেকে 56 সালে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ। এছাড়াও সাঁওতালরা সমাজে স্থানীয় জমিদার মহাজনদের বন ও জমি দখলের বিরুদ্ধে ছোট ছোট অনেক প্রতিরোধ ও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাদের সংস্কৃতিতেও এই লড়াই বারবার ফিরে আসে গান, কাহিনী ও লোককথার মাধ্যমে। এই ঘটনাগুলোর প্রতিধ্বনি শোনা যায় কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে। এবার আমরা গল্পের কাহিনী বর্ণনা করলে সহজেই বুঝতে পারবো। চলো শুরু করা যাক। শীতকাল। টাঙ্গন নদীর পানি কমে গেছে। এখন আর বাতাস উঠলেও স্রোতে কাঁপন লাগে না। শান্ত ধীর গতির নদীর পাশে বসে রোদ পিঠে দিয়ে ঘুম ঘুম ভাব নিয়ে বসে থাকে কপিল দাস বুড়ো। তার চারপাশে নানা রকম শব্দ, চিনিকলের ট্রাক্টরের গর্জন, রাখালের বাঁশির সুর, কিংবা নদীর ওপারে কোনো কুকুর খরগোশ তাড়া করে। সে এসবের কিছুই ভাবে না, কারোর সঙ্গে কথা বলে না, একদম শান্ত। কপিল দাসের মনে হয় এই পৃথিবীর সব কিছু একসঙ্গে মিশে গেছে। ঝগড়া, হাসি, জন্ম, মৃত্যু সবই একসঙ্গে চলে। কিন্তু কপিল দাস এসবের কিছুতেই মন দেয় না। সে চুপচাপ বসে থাকে। তার মনে হয় ঝগড়া, হাসি, কান্না, মৃত্যু সবই জীবনের স্রোতের সঙ্গে একাকার হয়ে আছে। শীতের রোদে পিঠ দিয়ে আরামে বসে সে প্রায়ই এই শান্তির অনুভূতি পায়। এই শান্ত পরিবেশে বসে বসেই মাঝে মাঝে তার মনে পড়ে যায় পুরনো দিনের কথা। সে নিজের কৈশোরের দিনগুলো মনে করে, কিভাবে ছোটবেলায় তীর ছুটত, কিভাবে শিকারী কুকুরের সঙ্গে বনে ঘুরত। এমন গল্পগুলো মনে পড়ে। এসব স্মৃতি তাকে ফিরিয়ে নিয়ে যায় তার অতীত জীবনের সুখ দুঃখের দিনে। একবার সে মহাজনের ধান কৃষকদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। আরেকবার সেও তার বন্ধুরা মানুয়েল পাদ্রিকে ঠেলে বর্ষার ভরা টাঙ্গনের পানিতে ফেলে দিয়েছিল। পাদ্রি তখন ঘোলাটে পানিতে তলিয়ে গিয়েছিল। শুধু তার কালো জুতোর পা দুটো উপরে ভেসে উঠেছিল। কিছুক্ষণ পর পাদ্রি সাঁতরে উঠে এসে রাগে গালাগাল করতে করতে বলছিল, দেখিস তোর বাবাকে বলবো, বিচার হবে। সে মনে করে কিশোর বয়সে সে নিখুঁতভাবে তীর ছুটতে পারত। তার কালো শিকারী কুকুরটি সর্বদা সঙ্গী ছিল, যেটি একদিন বাঘের মুখে পড়ে মারা যায়। সেসব দিনের কথা ভাবতেই কপিল দাস যেন আবার সেই দিনগুলোতে ফিরে যায়। প্রতিবার গল্প বলতে গিয়ে কপিল দাস বারবার ফিরে যায় মেলার ঘটনার কাছে, কিংবা সেই ধান কাটার ঘটনায়, যখন আধিয়ার, জোদ্দার আর সাঁওতালদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল। এক বিচার সভা বসেছিল, যেখানে মহাজনের বিরুদ্ধে কৃষকের পাশে দাঁড়িয়েছিল কেউ একজন। কে ছিল সে? কপিল দাস নিশ্চিত না। হয়তো হতে পারে সে নিজেই, কিংবা মোহন কিস্কু বা চতুর মাঝি। কিন্তু আজকের সময় অনেক বদলে গেছে। আগে যেখানে নদীর ধারে কপিল দাসের মতো মানুষগুলো বসবাস করত, এখন সেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ট্রাক্টর, ট্রাক, বড় বড় গাছ কেটে ফেলা, জমি সংস্কারের কাজ চলছে। নদীর পাড়ে গড়ে উঠেছে নতুন ফার্ম, পুরনো বস্তি উঠে যাচ্ছে। কপিল দাস এসব কিছু দেখে আর বুঝতে পারে না। তার মতো অনেকেই এখন অসহায়। আধুনিকতার ছোঁয়ায় তাদের জীবন বদলে গেছে, কিন্তু তারা সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। এমন স্মৃতি ভাবতে ভাবতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। হঠাৎ তার চোখে পড়ে টাঙ্গনের পাড়ে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। কারো পোশাকে ম্যানেজারের মতো দেখাচ্ছে। তারা বস্তির দিকে হাত তুলে কিছু দেখাচ্ছে। মনে হয় জমি জরিপ হচ্ছে। তখনই আসে সলিমুদ্দিন। এসে বলে, তোমার বস্তি এবার আর থাকবে না। এবছর ওইখানে ধানের চাষ হবে। কপিল দাস বুঝতে পারে না তার নিজের জমি কিভাবে উঠিয়ে দেয়া হবে। সে মনে মনে অনেক প্রশ্ন করে, কিন্তু কারো কাছে তার কোনো জবাব নেই। গ্রামে জমির মালিকানা নিয়ে নানা ঝামেলা চলছে। যারা গরিব তারা জমি হারানোর ভয়ে কাঁপছে। কপিল দাস বিশ্বাস করতে পারে না এতদিনের পুরনো বসত উচ্ছেদ হয়ে যাবে। তার তো কিছুই করার নেই। বারবার সে নিজেকে বোঝায়, তুই বুড়া মানুষ হে মরল, তোর কিছু করবার নাই। কপিল দাস বয়সের কারণে অনেক কিছু করতে পারে না। তার হাত কাঁপে, পা দুর্বল। সে ঠিকমতো কথা বলতে পারে না। তার ছেলেমেয়েরা তাকে বোঝাতে চায়, কিন্তু তাদের কথাও সে বুঝতে পারে না বা বুঝতে চায় না।
তার মনে হয় সে এখন একেবারে একলা। তার জীবনের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। সে নিজের দুর্বলতা মেনে নিতে পারে না। বারবার নিজের সঙ্গে কথা বলে, তুই বুড়া মানুষ, তোর কিছু করার নাই। সন্ধ্যায় কপিল দাস বাড়ি ফিরে আসে। ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। উঠোনের আগুনের কাছে বসে বসে সে হাত পা সেকে কিছুক্ষণ। মহিন্দরের বউ বিন্নি থালায় করে ভাত দিয়ে যায়। আগুন পোহাতে পোহাতে আবার গল্প বলা শুরু করে সে। নাতি সুখদাস জিজ্ঞেস করে, দাদা, বড় জঙ্গলে কি বাঘ থাকে? সেই প্রশ্নে সে ফিরে যায় শিকার কাহিনীতে। একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল সে। ভাবছিল বন বিড়াল। বাঘটা চিৎকার করে উঠলে সে ভয়ে দৌড় দেয়। তারপর কি হয়েছিল মনে নেই, তাই বানিয়ে বলে, বাঘটার লেজ ধরে টেনে নিয়ে আসছিলাম। শীতের রাত, সবার ঘুমানোর কথা। কপিল দাস লক্ষ্য করে কেউ ঘুমোতে যাচ্ছে না। মহিন্দর, দীনদাস সহ আরো কয়েকজন উঠোনে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে শলা পরামর্শ হচ্ছে, কিন্তু বিষয় অজানা। ইতিমধ্যে মহিন্দর, দীনদাস এবং তাদের সঙ্গে সঙ্গে আরো কয়েকজন উঠোনে এসে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে গোপন কোনো শলা পরামর্শ হচ্ছে, কিন্তু বিষয়টা যে কি কিছুই অনুমান করতে পারছে না কপিল দাস। ওই সময় মহিন্দরের কাছে একটা লোককে আসতে দেখে সে গল্পের কথা ভুলে যায়। উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দর আর দীনদাসের কাছে। ছেলে মহিন্দর রেগে বলে, বাবা, তুমি এখন যাও, বুড়ো মানুষ, এসব তুমি কি বুঝো? কপিল দাস বুড়ো চুপ করে যায়। বাচ্চারা উত্তেজিত হাসাহাসি করছে। বুড়ো কপিল দাস ধনুক তীর বের করে আনে, তীরে শান দেয়, বাচ্চাদের শেখায় কিভাবে ধনুক ধরতে হয়। সবাই মজা নিচ্ছে, কিন্তু কপিল দাস যেন ফিরে গেছে নিজের কিশোর কালের উত্তেজনায়। কপিল দাস বুড়োকে সবাই ভীমরতি হয়েছে ভেবে উপেক্ষা করছিল। মেয়েরা বাচ্চাদের দিকে মনোযোগ দিল, বড়রা আলোচনা করছিল, কিন্তু বাচ্চাদের থামানোর কেউ ছিল না। মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা বানাচ্ছিল। কপিল দাস তার হাত থেকে ধনুক কেড়ে নিয়ে বলল, দেখো কেমন করে ছিলা পরাতে হয়। বাচ্চারা ঘিরে দাঁড়ালো। কপিল দাস হাঁটু ভেঙে ধনুক টেনে নোয়ালো এবং বাঁ হাতে ছিলা পরানোর চেষ্টা করল। প্রথমবারে পারল না, ডান হাত কাঁপছিল ভীষণভাবে। বাচ্চারা হাসতে হাসতে বলল, পারবি না দাদা, তুই পারবি না। কিন্তু সে হাল ছাড়ল না, কাপা হাতেই ধনুকে ছিলা পরিয়ে দিল। তারপর ছিলা টেনে একটা সুন্দর টঙ্কার তুলল। আওয়াজে বাচ্চারা খুশি হয়ে চিৎকার করে উঠল। এরপরও কপিল দাস থামল না। একটা শাসানো তীর হাতে নিল। ধনুকে তীর বসিয়ে ডাইনে বায়ে তাক করে মস্করা করতে লাগলো। বাচ্চারা হৈ হৈ করে উঠল। হইচইয়ের মধ্যে কপিল দাস তীর টেনে অন্ধকারের দিকে নিশানা করল। মহিন্দরের ছেলে ভয়ে চিৎকার করে উঠল, দাদা, তীরটা ছুটে যাবে। কিন্তু কপিল দাস যেন শুনল না। সে তীর ছেড়ে দিল। তীরটা বাতাস কেটে অন্ধকারের দিকে ছুটে গেল। কপিল দাসকে থামাতে সভার কয়েকজন এগিয়ে এলো, কিন্তু সে ততক্ষণে দ্বিতীয় তীর হাতে তুলে নিয়েছে। সবাই চিৎকার করলেও সে শোনেনি। হঠাৎই সে তীর ছুঁড়ে দিল অন্ধকারে। বিষয়টা আর খেলা বা মজার মধ্যে রইল না। মহিন্দর দূর থেকে চিৎকার করলো, বিন্নি রাগে গালাগাল শুরু করলো। কিন্তু বুড়োর মুখে তখন অদ্ভুত হাসি, যেন সে আবার কিশোর বয়সে ফিরে গিয়েছে। সে আরেকটা শাসানো তীর হাতে নিল। পেছন থেকে দীনদাস চিৎকার করছে, ধর বুড়োটাকে, ধনুক কেড়ে নে। কিন্তু বুড়ো কিছুই শুনছে না। কে আসছে সেদিকেও তার ভ্রুক্ষেপ নেই। কপিল দাস ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে লাগলো। সভার মানুষজন অবাক চোখে তাকিয়ে রইল। সে যেন গাছপালা আর কৈশোরের উল্লাসে হারিয়ে গেল। সেখানে সে তৃতীয় তীর ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল।